স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। আমরা নতুন বছরে চলে এসেছি এবং তোমাদের সামনেই আসতে চলেছে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। তো সেই পরীক্ষাকে লক্ষ্য করেই আমরা প্র্যাকটিস সেট শুরু করেছি জিকে জিএস এর ক্লাস, যেখানে 30টি করে বাছাই করা প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি, সাথে এক্সট্রা নোটস সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী। যদিও গতকাল আমি ক্লাসটা নিতে পারিনি একটু সমস্যার জন্য, তার জন্য সরি। তো প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করবে আপ টু তোমাদের এক্সাম পর্যন্ত, প্রত্যেকদিন চলবে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখবো। তার আগে সিলেবাসটা তোমরা অলরেডি জানো, একদম এই যে নতুন সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই অনুযায়ী তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, প্রশ্ন উত্তরগুলো। তো দেখো আজকে ক্লাসে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। দেখো, জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020-তে 5+3+3+4 কাঠামোর সুপারিশ করা হলেও পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি 2023 অনুযায়ী বিদ্যালয় শিক্ষার জন্য কোন কাঠামোটি বহাল রাখার প্রস্তাব দেয়া হয়েছে? গোটা দেশে জাতীয় শিক্ষানীতি এনইপি চালু হয়েছে, কিন্তু তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ সেটার বিরোধিতা করেছে এবং তার পরিবর্তে পশ্চিমবঙ্গে বর্তমানে রাজ্য শিক্ষানীতি অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি 2023 অনুযায়ী কাঠামো চলছে। তো সেখানে কোন কাঠামো বহাল করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 5+4+2+2। ভিভিআই করে ফেলো। তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু এনইপি থেকে বেশি জোর দেওয়া হয়েছে এনইপি ইন ওয়েস্ট বেঙ্গল, এনইপি ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বলতে পারো এসিপি 2023। ঠিক আছে, তো সেই ব্যাপারে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখ। তাহলে এনইপিতে রয়েছে 5+3+3+4, কিন্তু আমাদের রাজ্যে যেটা প্রচলিত রয়েছে এখনো সেটা হচ্ছে 5+4+2+2। দেখো, কেন্দ্রীয় সরকার এনইপি 2020-তে 5+3+3+4 মডেলের কথা বলা হলেও পশ্চিমবঙ্গ সরকার তাদের নিজস্ব শিক্ষানীতি এসিপি 2023-তে বিদ্যমান 5+4+2+2 কাঠামোটি অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে চতুর্থ, পঞ্চম থেকে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ বজায় রাখার পক্ষে মতামত দিয়েছে। তাহলে চতুর্থ শ্রেণী পর্যন্ত 5, পঞ্চম থেকে অষ্টম 4, নবম থেকে দশম 2, একাদশ থেকে দ্বাদশ 2। নেক্সট 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার পোষিত কলেজগুলিতে কোন শিক্ষা বর্ষ থেকে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম বা 4 ইয়ার ইউজি কোর্স চালু করা হয়েছে? পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকার পোষিত কলেজগুলিতে কোন শিক্ষাবর্ষ থেকে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম বা 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স চালু করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, 2023-24 সাল থেকে। দেখো, জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গ সরকার 2023-24 শিক্ষাবর্ষ থেকে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে 4 বছরের অনার্স গ্র্যাজুয়েশন বা কোর্স বা স্নাতক পাঠ্যক্রম চালু করেছে। অর্থাৎ স্কুলের ক্ষেত্রে নিজস্ব এসিপি 2023 এবং কলেজের ক্ষেত্রে কি করেছে? জাতীয় শিক্ষানীতির নির্দেশিকায় মেনেছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু স্কুলের ক্ষেত্রে নিজের রাজ্য শিক্ষানীতি 2023 মেনে চলছে। 3 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কোন ভাষা সূত্র বা ল্যাঙ্গুয়েজ ফর্মুলা মেনে চলার সুপারিশ করা হয়েছে? এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে। 4টি অপশন দেখে উত্তর করবে। সঠিক উত্তর হবে অপশন বি, ত্রিভাষা সূত্র বা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। দেখো, রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ত্রিভাষা সূত্র প্রয়োগের কথা বলা হয়েছে। এতে প্রথম ভাষা হিসাবে মাতৃভাষা এবং দ্বিতীয় ও তৃতীয় ভাষা হিসাবে অন্য ভাষা শেখার সুযোগ থাকবে, যেখানে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে প্রথম ভাষা হিসাবে মাতৃভাষা অর্থাৎ নিজের মাদার টাং থাকবে, এবং দ্বিতীয় ভাষা হিসাবে যে কোনো ভাষা, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, ইংলিশ হতে পারে, অন্য যে কোনো ভাষা থাকতে পারে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন,
সাম্প্রতিক শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE কোন শিক্ষাবর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 2024-25 বছর থেকে। দেখো, 2024-25 শিক্ষা বর্ষ থেকে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদের জন্য প্রথম সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। 2026 সালে তারা প্রথম ব্যাচ হিসাবে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ পরীক্ষা দেবে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন। কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা প্রতিরোধে ভারতের সুপ্রিম কোর্ট 1997 সালে যে নির্দেশিকা জারি করেছিল সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, বিশাখা নির্দেশিকা বা বিশাখা গাইডলাইন নামে পরিচিত। দেখো ডিটেলসে, 1997 সালে রাজস্থানের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য বিশাখা গাইডলাইন জারি করে। এই গাইডলাইনের উপর ভিত্তি করেই পরবর্তীতে 2013 সালে দেখো পস অ্যাক্ট অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস অ্যাক্ট তৈরি করা হয়। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর থেকে তোমরা ক্লাস পাবে, সাথে PDF স্টাডি মেটেরিয়াল, মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও এখনই। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, মাতৃত্বকালীন সুবিধা সংশোধন আইন 2017 অনুযায়ী একজন কর্মজীবী নারী বর্তমানে কত সপ্তাহের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশনটি 26 সপ্তাহ। এটা আগে 12 সপ্তাহ ছিল, এখন সেটা 26 সপ্তাহ হয়ে গেছে। দেখো, 1961 সালের মূল আইনে 12 সপ্তাহের ছুটির কথা বলা হলেও 2017 সালের সংশোধনীর মাধ্যমে প্রথম দুটি সন্তানের ক্ষেত্রে এই দুটি মেয়াদ বাড়িয়ে 26 সপ্তাহ করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র কেবল ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবে না? যদিও বাস্তবে এটা দেখাই যায় না। বাস্তবে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান সব মানে ভিত্তিতেই আমরা বৈষম্য করে থাকি। ঠিক আছে, পাঞ্জাবিকে আমরা পাঞ্জাবি বলে রাগাই, বিহারিকে বিহারি বলে রাগাই। ঠিক আছে, লিঙ্গ তো আর বললামই না, বর্ণ নিয়েও তো আর বললাম না, জাতি বর্ণ তো একদম তুলে গালাগাল দিতেই থাকি, ধর্ম ছেড়েই দিলাম। তো কনস্টিটিউশনে লেখা রয়েছে এইগুলো নিয়ে কারোর প্রতি বৈষম্য করতে পারবে না রাষ্ট্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অনুচ্ছেদ 15 বা আর্টিকেল 15। দেখো, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 15(1) অনুযায়ী স্পষ্ট বলা হয়েছে যে রাষ্ট্র লিঙ্গ বা সেক্স সহ অন্যান্য কারণে নাগরিকদের মধ্যে ভেদাভেদ করতে পারবে না। এটি লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুয়ালিটির অন্যতম প্রধান সাংবিধানিক ভিত্তি। এবং 15-তে, এটা 15(1)-এর কথা বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু 15-তে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান চারটেরই কথা বলা রয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, যৌন হেনস্থা প্রতিরোধ আইন বা পস অ্যাক্ট 2013 অনুযায়ী প্রতিটি সংস্থায় যে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বা ICC গঠন করতে হয়, তার সভাপতিত্ব বা প্রিসাইডিং অফিসার কাকে করতে হয়? সঠিক উত্তর হবে অপশন বি, সংস্থার একজন সিনিয়র মহিলা কর্মীকে এটি করতে হয়। দেখো, নিয়ম অনুযায়ী কমিটির প্রিসাইডিং অফিসারকে অবশ্যই সেই সংস্থার একজন সিনিয়র বা বরিষ্ঠ মহিলা কর্মী হতে হবে, যাতে অভিযোগকারী নারী স্বাচ্ছন্দ্যে নিজের সমস্যার কথা জানাতে পারেন। 9 নম্বর প্রশ্ন, MS ওয়ার্ডে কোনো টেক্সট বা শব্দে হাইপার লিঙ্ক যুক্ত করার জন্য
কিবোর্ডে কোন শর্টকাট কি ব্যবহৃত হয়ে থাকে? ভিভিআই করে ফেলো। কম্পিউটার থেকে, বেসিক কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইক্রোসফট ওয়ার্ডে কোনো টেক্সট বা শব্দে হাইপার লিঙ্ক যুক্ত করতে গেলে কোন শর্টকাট কিটি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, কন্ট্রোল প্লাস কে। দেখো, কন্ট্রোল প্লাস কে হাইপার লিঙ্ক তৈরি করতে বা এডিট করতে ব্যবহৃত হয়। কন্ট্রোল প্লাস এইচ শব্দ প্রতিস্থাপন বা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডো খোলার জন্য ব্যবহৃত হয়। কন্ট্রোল এল টেক্সটটিকে বাম দিক থেকে লেফট অ্যালাইনমেন্টে সাজাতে ব্যবহৃত হয়। কন্ট্রোল এম প্যারাগ্রাফ ইন্ডেন্ট করার জন্য ব্যবহৃত হয়। 10 নম্বর প্রশ্ন, ইন্টারনেটে ব্যবহৃত IPv6 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 অ্যাড্রেস বা ঠিকানার দৈর্ঘ্য কত বিটের হয়? সঠিক উত্তর অপশন সি, 128 বিটের হয়ে থাকে। দেখো, IP ভার্সন 4 এটি পুরানো ভার্সন, এর দৈর্ঘ্য 32 বিটের হয়, যেমন 192.168.11। কিন্তু IP ভার্সন 6 এটি একটি নতুন ভার্সন এবং এই দৈর্ঘ্য 128 বিটের হয়। এটি অনেক বেশি সংখ্যক অ্যাড্রেস তৈরি করতে সক্ষম, যা হেক্সাডেসিমাল পদ্ধতিতে লেখা হয়ে থাকে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নিচের কোন ম্যালওয়্যারটি নিজেকে একটি বৈধ বা কাজের সফটওয়্যার হিসেবে ছদ্মবেশে ধারণ করে কম্পিউটারে প্রবেশ করে এবং কম্পিউটারের ক্ষতি সাধন করে? নিচের কোন ম্যালওয়্যারটি নিজেকে একটি বৈধ কাজের সফটওয়্যার হিসেবে ছদ্মবেশ ধারণ করে? যে আমি তোমার কম্পিউটারে কাজে লাগবো বলে ছদ্মবেশ ধারণ করলো, কিন্তু যেই কম্পিউটারে ঢুকে যাই কম্পিউটারের ক্ষতি সাধন করে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো, ট্রোজান হর্স, ট্রোজান হর্স এই ম্যালওয়্যারটি। দেখো, ট্রোজান হর্স একটি গ্রিক পুরাণের ট্রোজান হর্সের নামে রাখা হয়েছে। এটি দেখতে প্রয়োজনীয় সফটওয়্যারের মতো মনে হলেও ইনস্টল করার পর একটি ব্যবহারকারী তথ্য চুরি করে বা সিস্টেমের ক্ষতি করে। এটি ভাইরাসের মতো নিজের প্রতিলিপি তৈরি করতে পারে না। ঠিক আছে, ভাইরাস কি করে নিজেকে কপি করে, নিজেকে চেঞ্জ করতে করতে থাকে, আরো নিজেকে বাড়িয়ে দেয়, কিন্তু এটা নিজেকে কপি করতে পারে না বা রেপ্লিকেট করতে পারে না, কিন্তু ইনস্টল করার পরেই তথ্য চুরি করে এবং সিস্টেমের ক্ষতি করে। আর দেখো, ওয়ার্ম এটি নেটওয়ার্কের মাধ্যমে নিজে নিজেই ছড়িয়ে পড়ে এবং কম্পিউটারকে স্লো করে দেয়। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান প্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি বা মার্কেট কন্ট্রোল পলিসি প্রবর্তন করেছিলেন? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, ইলতুৎমিশ কি প্রবর্তন করেছিলেন? তিনি জিতল, জিতল এবং টঙ্কা নামক মুদ্রা প্রচলন করেন। মোহাম্মদ বিন তুগলক কি করেছিলেন? টোকেন কারেন্সি প্রবর্তন করেছিলেন। সিকিন্দার লোদি কি করেছিলেন? আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। এছাড়া দেখো, আলাউদ্দিন খলজি তার বিশাল সেনাবাহিনী রক্ষণাবেক্ষণ এবং কম খরচে সৈনিকদের চাহিদা মেটানোর জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা দাগ ও হুলিয়া প্রথার পাশাপাশি বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। দাগ হচ্ছে কি ঘোড়াকে চিহ্নিতকরণ, আর হুলিয়া হচ্ছে সৈন্যকে চিহ্নিতকরণ। ঠিক আছে, এছাড়াও তিনি সাহানা ই মান্ডি নামক আধিকারিক নিয়োগ করতেন বাজার তদারকি করার জন্য, অর্থাৎ কোন রকম ম্যানিপুলেশন হচ্ছে কিনা বাজারের মধ্যে সেটা দেখার জন্য। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের অর্থাৎ রিভল্ট অফ 1857 এর সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, লর্ড ক্যানিং। দেখো, 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। বিদ্রোহ দমনের পর 1857 সালের ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হন। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি গৃহীত হয়েছিল? ইতিহাসের ওপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ দেখো।
সঠিক উত্তর অপশন বি, লাহোর অধিবেশন 1929 সালে। দেখো 1929 সালে জওহরলাল নেহরু সভাপতিত্বে কংগ্রেসের লাহোর অধিবেশনে ঐতিহাসিক পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ হয়। এরই পরিপ্রেক্ষিতে ঠিক তার পরের বছর 1929 সালে 26শে জানুয়ারি দিনটিকে প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং রবি নদীর তীরে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত ভারতের পতাকা উত্তোলন করা হয়। এবং এই দিনটাকে মনে রাখতে, অর্থাৎ 26শে জানুয়ারি এই সালের দিনটাকেই মনে রাখতে পরবর্তীকালে এই দিন আমাদের ভারতের সংবিধানকে কার্যকরী করা হয় এবং পরবর্তীকালে যেটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়ে আসছে এতদিন পর্যন্ত। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। 1913 সালে সান ফ্রান্সিসকোতে, যেটা আমেরিকাতে অবস্থিত রয়েছে, গদর পার্টি প্রতিষ্ঠা কে করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, লালা হরদয়াল। দেখো 1913 সালে লালা হরদয়াল, সোহান সিং ভাগনা, তারকনাথ দাস মিলে আমেরিকায় সান ফ্রান্সিসকোতে এই গদর পার্টি প্রতিষ্ঠা করেন। এদের মুখপাত্রের নাম ছিল গদর, যার অর্থ ছিল বিদ্রোহ বা বিপ্লব। ঠিক আছে, গদর শব্দের অর্থ কি? বিপ্লব বা বিদ্রোহ। 16 নম্বর প্রশ্ন। ভারতের কোন নদীটি গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? গ্রস্ত উপত্যকা কি বলা, কখন বলা হয় থাকে? যখন দুটো পাহাড়, ঠিক আছে, এবং তার মধ্য থেকে যখন নদী প্রবাহিত হয়। এই যে মাঝখানের উপত্যকাকে কি বলা থাকে? গ্রস্ত উপত্যকা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তাহলে কোন দুটো পাহাড়ের মাঝখান থেকে এই নর্মদা নদী প্রবাহিত হয়েছে? একটা হচ্ছে সাতপুরা, আর একটা হচ্ছে কি বিন্ধ্য পর্বত। নেক্সট 17 নম্বর প্রশ্ন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বা হাইস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া নিচের কোনটি? ভিভিআই করবে। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে অপশন সি, আনাইমুদি। এটা পশ্চিম ঘাট পর্বতেরও সর্বোচ্চ শৃঙ্গ। দোদাবেতা, এটা হচ্ছে নীলগিরি পাহাড়ের হাইস্ট পিক, সর্বোচ্চ শৃঙ্গ। আর যদি বলে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হয়ে যাবে জিন্দা গাদা। এটা হবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 18 নম্বর প্রশ্ন। 10 ডিগ্রি চ্যানেল নিচের কোন দুটি দ্বীপকে পরস্পর থেকে পৃথক করেছে? সঠিক উত্তর কি হবে? অপশন সি। দেখো সরি, ভুল বললাম। 18 নম্বর প্রশ্নের উত্তরটা, এটা উত্তর হবে অপশন বি, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামানকে কে পৃথক করেছে? ডানকান প্যাসেজ। মিনিকয় এবং মালদ্বীপকে কে পৃথক করেছে? তো মিনিকয় এবং মালদ্বীপকে পৃথক করেছে 8 ডিগ্রি চ্যানেল। আর লাক্ষাদ্বীপ এবং মিনিকয়কে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। ওকে। 19 নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা বা কোস্ট লাইন সব থেকে দীর্ঘতম? ভিভিআই করে ফেলো। সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। দেখো জিওগ্রাফির থেকে প্রশ্ন উত্তর দেখছি, একদম নতুন যে সিলেবাস সেই অনুযায়ী করছি। দেখো দ্বীপগুলি সহ, অর্থাৎ লাক্ষাদ্বীপ, মিনিকয়, আন্দামান এবং ভারতের মূল ভূখণ্ড সমস্ত মিলিয়ে উপকূল রেখার দৈর্ঘ্য ভারতের 7,516.6 কিলোমিটার। যদি আমরা দ্বীপগুলোকে বাদ দিয়ে দিই তাহলে ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য হয়ে যাবে 6,100 কিলোমিটার। এর মধ্য থেকে গুজরাট রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ, যেটা হচ্ছে 1,210 কিলোমিটার, এবং দ্বিতীয় স্থানে রয়েছে কে? অন্ধ্রপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্ট ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অস্ট্রেলিয়া থেকে। কানাডা থেকে কি নিয়ে আসা হয়েছে? যুক্ত রাষ্ট্রীয় গঠন, ফেডারেল স্ট্রাকচার। আয়ারল্যান্ড থেকে কি নিয়ে আসা হয়েছে? ডিপিএসপি। এবং আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে কি মৌলিক অধিকার, এছাড়া প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। 21 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়ে থাকে? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন এ, 42তম সংবিধান সংশোধনী 1976। আচ্ছা, 44তম সংবিধান 1978, এটা কি হয়েছিল? এখানে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেয়া হয়, ঠিক আছে, এবং করে দেওয়া হয় কি একটা আইনি অধিকার। 61তম সংবিধান সংশোধনী, এখানে হচ্ছে 21 থেকে 18 বছর বয়স করা হয় ভোটাধিকার। 86তম সংবিধান সংশোধনী 2002, এখানে হচ্ছে 14 বছর বয়স পর্যন্ত হচ্ছে প্রাথমিক শিক্ষা, ঠিক আছে, ম্যান্ডেটরি করা হয়। দেখো ডিটেলসে, 1976 সালের 42তম সংশোধনী দ্বারা সংবিধানে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল, যে কারণে একে মিনি কনস্টিটিউশন বলা হয়। কি কি দেখো, এই সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় বা প্রিয়াম্বেলে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, সংহতি অর্থাৎ ইন্টিগ্রিটি, এই শব্দগুলো যুক্ত করা হয়। এছাড়া 10টি মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস অন্তর্ভুক্ত করা হয় এই সংবিধান সংশোধনের মাধ্যমে। অর্থাৎ প্রচুর কিছু চেঞ্জ করা হয় বলে একে কি বলা হয় থাকে মিনি কনস্টিটিউশন। 22 নম্বর প্রশ্ন, কোনো বিল সেটা অর্থ বিল বা মানি বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে গ্রহণ করে থাকেন? সংবিধানের উপর থেকে প্রশ্ন, একদম বাছাই করা গুরুত্বপূর্ণ পরীক্ষার মতো প্রশ্ন উত্তর নিয়ে আসছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, লোকসভার স্পিকারের হাতে এই ক্ষমতা থাকে। দেখো, সংবিধানের 110 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অর্থ বিল বা মানি বিল সংজ্ঞায়িত করা হয়েছে। কোনো বিল সেটা অর্থ বিল কিনা তা নিয়ে কোনো প্রশ্ন উঠলে লোকসভার স্পিকারই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রাষ্ট্রপতিও এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন না। 23, ভারতের সংবিধানের কোন তফসিলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, 10ম তফসিলে বা 10th স্কেডিউলে। দেখো, 1985 সালের 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের 10ম তফসিলটি যুক্ত করা হয়। এতে দলত্যাগ বিরোধী আইন এবং এর ভিত্তিতে বিধায়ক বা সংসদের অযোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দলত্যাগ বিরোধী আইন কি? ধরো তুমি একটা বিধায়ককে ভোট দিলে, দুদিন পরে দেখলে সেই বিধায়ক দল পরিবর্তন করে অন্য দলে চলে গেল, তাহলে তোমার ভোট তো হিসাব মতো তুমি যে দলকে দিয়েছিলে সেই দল আর পেলো না, সে তো অন্য দলে চলে গেল। তো এই যে দলত্যাগ বিরোধী আইন, এইটার জন্যই নিয়ে আসা হয়েছিল। 24, স্পোর্টস থেকে কিছু প্রশ্ন দেখো, বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, সাঁতার বা সুইমিং এর সাথে। দেখো, সাঁতারের ক্ষেত্রে প্রধান 4টি স্ট্রোক ব্যবহৃত হয়। দেখো, ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক এবং বাটারফ্লাই স্ট্রোক। এর মধ্যে বাটারফ্লাই স্ট্রোক বেশ কঠিন, এটি দেখতে অনেকটা প্রজাপতির ডানার মতো হয়ে থাকে। 25, থমাস কাপ এবং উবার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে ব্যাডমিন্টন, খুব ইম্পর্টেন্ট। দেখো, থমাস কাপ হলো পুরুষদের বিশ্ব টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবং উবার কাপ হলো মহিলাদের বিশ্ব টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। 2022 সালে ভারত প্রথমবারের মতো থমাস কাপ জয় করে ইতিহাস সৃষ্টি করেছিল। 26, বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে সক্রিয় খেলোয়াড় মাঠে থাকেন?
সঠিক উত্তর অপশনে 5 জন করে। দেখো বাস্কেট বল খেলায় প্রতি দলে 5 জন করে খেলোয়াড় থাকে, ভলিবলে 6 জন, কবাডি এবং ওয়াটার পোলোতে 7 জন করে, খোখো খেলায় থাকে 9 জন খেলোয়াড় প্রতি দলে। দেখো আবিষ্কার, ইনভেনশন এবং ইনোভেশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। পদার্থবিজ্ঞায় প্রথম নোবেল পুরস্কার বিজয়ী উইলিয়াম কনরাড রন্টজেন নিচের কোনটি আবিষ্কার করেছিলেন? তো এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? উইলিয়াম রন্টজেন, এবং তিনি আবিষ্কার করেছিলেন এক্স রে। ঠিক আছে, দেখো 1985 সালে জার্মান পদার্থবিদ্যা ডব্লিউ.সি. রন্টজেন এক্স রে বা রঞ্জন রশ্মি আবিষ্কার করেন। এই রশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, এবং এই আবিষ্কারের জন্য 1901 সালে পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার তিনি পান। এবং 1901 সাল থেকে কি শুরু হয়? নোবেল পুরস্কার প্রদানও শুরু হয় 1901 সাল থেকে। 28 নম্বর প্রশ্ন, স্যার সিভি রমন 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। তার আবিষ্কৃত রমন এফেক্ট আলোর কোন ধর্মের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশন সি, আলোর বিচ্ছুরণ বা বলতে পারো বিক্ষেপণ, ইংলিশে স্ক্যাটারিং অফ লাইটের সাথে সম্পর্কিত। দেখো স্যার সিভি রমন আবিষ্কার করেন যে আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, একে রমন এফেক্ট বলা হয়। এটি আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং এর একটি ঘটনা, এবং তিনি 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে, অর্থাৎ এই দিনটিকে স্মরণ করে রাখতেই 28শে ফেব্রুয়ারি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। 29 দেখো, ওজোন স্তর ক্ষয় রোধ করার জন্য 1987 সালে যে আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল তার নাম কি? এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত রয়েছে এটি। দেখো ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি অন্যান্য ক্ষতিকর গ্যাসের ব্যবহার কমানোর জন্য 1987 সালে কানাডার মন্ট্রিল শহরে এই চুক্তি হয়। আর কিয়োটো প্রোটোকল যেটা হয়েছিল 1997 সালে, এটা গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর সাথে যুক্ত। 30 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে দেখো 2025 সালে কেন্দ্রীয় বাজেটে ভারতের রাজকোষ ঘাটতি বা ফিসকাল ডেফিসিটের লক্ষ্যমাত্রা জিডিপির কত শতাংশ ধার্য করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশনে 4.5%। 4.5%। তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার নতুন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী 30 এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 40 দিনের চ্যালেঞ্জ কোর্স এখানে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা এখানে ক্লাস পাবে, সাথে পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।